আমি বললাম ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যখন যা বলেছেন তাই তো শুনি, ঠিক আছে আমি 7 দিন পরে আপনাকে ফোন করবো। তিনি বললেন না না, ফোন আপনি করতেই পারেন যখন তখন, কিন্তু 7 দিনের আগে আমি কোনো ওষুধ বলবো না। আচ্ছা ঠিক আছে। এটা মানে কি গো, তুমি সিস্টেমটাকে একটুখানি রেস্ট দিচ্ছ। ওষুধ খেয়ে খেয়ে পাগলা হয়ে গেছে, আমি কমাবার জন্য সিস্টেমটাকে কুল করবার জন্য বন্ধ দিচ্ছে। আর ঠিক ওটা 8 নম্বর। বাস বাস, এবার একটা অন্য পদ্ধতি, হ্যামারিং কাজের ক্ষেত্রে হয়। এই ব্যাপারটার জন্য কিন্তু আর একটু বেশি জানতে হবে। সেটা কি, তুমি এখন থেকে যে রোগী দেখো না কেন তাকে বলবে, আপনি প্রত্যেক দিন রিমার্ক লিখবেন। কাল ভাবুন আপনি 200 খেয়েছেন, আজকে সকালটা আপনি লিখুন কি কি খারাপ হলো, কি কি ভালো হলো। বিশেষ করে ঘুম আর পায়খানা। দেখো ঘুমের একটা বিশেষ গুরুত্ব আছে, কেন জানো? অটিস্টিক বেবি এদের ক্ষেত্রে তুই পায়খানার কথা জানতে পারবে, এদের ক্ষেত্রে অস্ত্র হলো ঘুম। গার্জিয়ানকে বলবে প্রত্যেক দিন আপনি লিখবেন আগের দিন কোন মেডিসিন খেয়ে কতটা ক ঘন্টা ঘুমলো, কটায় ঘুমলো। এমন এমন অটিস্টিক বেবি আছে যে ভোর 5টায় ঘুমোয়। বুঝতে পারছো বাড়ির লোকের বাবা মার অবস্থা কি? ও বাড়িতে থাকবে, ওর হসপিটাল থাকবে, কেন কতদিন না ঘুমিয়ে বাঁচতে পারে কি পারে না? তুমি তাদেরকে ছেড়ে দাও, বলো আমার কাছে এরকম কোনো রাস্তা নেই, তোমাকে লেখাপড়া না। আরে ও জানে, ওর বাড়ির লোক, পাশের বাড়ির লোক জানে, নাহলে পরের বাড়ির লোক জানে না, তাও জানে না, ঘর ভাড়া নিয়ে অন্য জায়গায় তাহলে প্রত্যেক দিনের নোট কিন্তু নিতে হবে। তোমার মধ্যে বুদ্ধি খেলে যাবে, কারণ তুমি ওষুধটা শুরু করেছো ঠিকঠাক, তোমার তো ভালো হচ্ছেই। ও তাহলে আমি বুঝে গেছি, এই 200 ভালো থাকে আর 03 ভালো থাকে, 02 ভালো থাকে না, সেমেও ভালো থাকে না। কি বোঝা গেল? 200 আর 03, তার মানে তোমাকে এই দুটোকে নিয়েই খেলতে হবে, মানে হ্যামারিং। আজকে 200, কালকে 03, তারপর দিন 200, তারপর দিন 03, তারপর 200, তারপর 03। একটা সময় আসবে এটা আর কাজ করবে না, মানে শান্তি নেই। তুমি একটু শান্তিতে থাকবে, কোনো উপায় নেই, এমন পথ আবিষ্কার করতে পারিনি গো। ও ঠান্ডা এলো, এসি বন্ধ করে দাও বাবা, এসি বন্ধ করে দাও। তুমি বলবা, আমি তোমাকে কথা শুনবো। তাহলে হ্যামারিং, হ্যামারিং মানে কি? হাতুড়ি উঠানো মানে বারবার দেওয়া দুটো পোটেন্সি একসঙ্গে, একটা পোটেন্সি দুবার ইউজ করা যায় না। তা আপনারা কিন্তু বুঝেও গেছো 200 পরেও শরীর নিতে পারছে না, আবার 03 পরেও নিতে পারছে, 200 আগেও নিতে পারছে না, 03 পরেও নিতে পারছে না, তাহলে মাঝখানে হলো 200 আর 03। তুমি এমন কেস পাবে 01 চলে, 02 চলে, আর 3 আর চলে না। তারপর 1 আর 2 করতে হবে, আজ 1 কাল 2, সকালে 1 বিকালে 2, যদি সিস্টেম নিতে পারে। এই পোটেন্সি বিষয়টা আমি এর থেকে সোজা করতে পারিনি গো, চেষ্টা করবো যদি আবার 1 বছর বেঁচে থাকি তো। কিন্তু ভালো, ও বলতে সাহস পাচ্ছে না। আমি শোনো, তুমি যে টাকাটা দিলে 5,000 টাকা, এর একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। বললো আপনি মারা যাওয়ার পরে আমার ভালো লেগেছিল শুনে, আমার ছেলেরা আছে ওরা দেখি, বাট টাকা দেবি করবে, 50 টাকা দিয়ে দিয়েছে, সে টাকাটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি, বলে ওরা দেখি। কিন্তু হ্যামারিং কাজের জন্য হয় গো, সবার জন্য হয় না। অবস্ট্রেসনেস, অবস্ট্রেসনেস মানে কি? যারা দীর্ঘদিন ধরে চাপা দেওয়া চিকিৎসা করে আসছে, এটা হলে এটা খায়, ওরা হলে সাইলিসিয়া খায়, অ্যান্টিবায়োটিক খায়, ইত্যাদি ইত্যাদি।
তাহলে এই যে হ্যামারিং, সরি, এই যে বদোয়া চিকিৎসা, এরা কিন্তু অবস্ট্রেট কেস তৈরি করে। আগে কমতো, এখন আর কমে না। আগে অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল খেলে কমতো, আগে সাইলিসিয়া মার্শাল খেলে কমতো, এখন আর কমে না। এই কেসগুলোকে বলা হয় অবস্ট্রেট কেস। মানে জিদ্দি, ও বলছে আমি যাবো না, যাবি না মানে এমন বাচ্চার কাছে নিয়ে যাবো, তুমি যেতে পারবো। অবস্ট্রেট কেস, হ্যাঁ। হ্যামারিং শুধু তাদের ক্ষেত্রে হয়। সিঙ্গেল ডোজ ভার্সেস মেনি ডোজেস। দেখো, এই যে 65 কোর্স অফ 65 ডোজ সিঙ্গেল ডোজই দেওয়া হয়। দিতে দিতে একটা সময় আসে আর ভালো নেই, বলো ঠিক আছে, কখন পারছো রাতে শোয়ার পরে, তখন একটা ডোজ পাবে, রোগী ভালো আছে, রাতে আর কোনো কষ্ট হয় না। এভাবে চলছিল 2টো ডোজ দিয়ে। একটা সময় এলো, রোগী বললো, ডাক্তারবাবু দুপুরবেলা মাথা ধরে, বিকাল হলে। আমি বললাম ঠিক আছে, 3টে ডোজ দাও, সকাল দুপুর রাত, একদিনে নয়, মানে অনেকদিন পরে পরে এমন এসে বলি। তুমি বাড়ালে, বাড়িয়ে দেখলে ভালো আছে, এরপর আবার ভালো রইল, আবার বাড়ালে 4টে ডোজ হলো, অনেকদিন ভালো রইল, আর ভালো নেই, 5টা ডোজ করলে ভালো রইল। এরপরে কিন্তু সিঙ্গেল ডোজে আসতে হবে তোমাকে, মানে লেখাই যাবে। তোমরা যখন চ্যাপ্টারটা পড়বে না, কোর্স অফ 65 ডোজ আছে আমার বইয়ে, এই সব কথা সেখানে আছে। তখন তুমি সিঙ্গেল ডোজে এলে, তো যেটা করতে হবে, প্রত্যেক 65 ডোজের শেষে প্যাথোলজিক্যাল রিপোর্ট করাতে হবে। পাথরের কেস, কোলেস্ট্রল, তারপর ডায়াবেটিস, তারপর হাইপারটেনশন, সব ক্ষেত্রে তোমাকে 65 পরেই একটা রিপোর্ট করতে হবে। প্রথমবার 65 শেষ হলো 65 দিনে একবার টেস্ট করবে, তখন 2টো করে দিলে তখন শেষ হলো তোমার 33 দিনে, আবার একটা রিপোর্ট করতে হবে। পরে যখন 3টে করে শুরু হলো, এইভাবে হলো 8টা রিপোর্ট করতে হবে। এখন রোগীকে বলতে হবে প্যাথোলজিক্যাল রিপোর্ট আর আপনার পায়খানা কেমন হচ্ছে এগুলো লিখে রাখবেন। এবার যখন 6টা রাউন্ড হয়ে গেল, এসিটা বন্ধ করুন স্যার, অসুবিধা হচ্ছে। বন্ধ হয়নি না, বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ, শব্দ হচ্ছে কিন্তু, এসি চলছে, এবার বন্ধ হলো মনে হয়, বন্ধ হয়নি, বন্ধ করার পর হয়তো থেকে যায়। মেশিন বন্ধ হয়নি, ওই ছেলে মেশিন বন্ধ করো। বলছিলাম, এই যে প্রতিবার 65 শেষ হবে, আপনি পার্টিকুলার রিপোর্ট আর নেচার অফ ইভাকুয়েশন, পায়খানা কেমন হচ্ছে খবরটা নিয়ে আসতে হবে। খাতা খুলে দেখলে এমন সময় এই হচ্ছিল, এসি বন্ধ হয়নি, বৃষ্টি ছিটামারও টের পাবে না। শুনেছে, দেখো আর 2 মিনিট দেখো, হয়েছে শব্দ হচ্ছে যে এখানে এবার হলো, এবার শব্দ বলো। যখন তুমি এবার আলোচনায় ওইটা দেখতে বসলে খাতাটা, হ্যাঁ দেখতে পাচ্ছি, যখন এতগুলো ডোজ চলছিল দিনে, তখন রোগীর প্যাথোলজি রিপোর্টটা ভালো ছিল, অচলের সাইজ কমে গেছিল, তখন বাড়িয়ে দেওয়া হলো, অচল সাইজ বেড়ে গেল, সুগারের লেভেল বেড়ে গেল। ভালো কথা, একটা কথা তোমাদের বলা হয়নি, অনেকেই জানে, সে হলো ডায়াবেটিস রোগীদের ব্লাড টেস্ট করাতে চেয়েও না, তাহলে তোমার ডাক্তারি ভুল করিয়ে দেবে পেশেন্ট। কোনটা করাবে? ইউরিন আর ই, রুটিন এক্সারসাইজ। কেন? 200 পর্যন্ত ইউরিনে হবে নীল, সুগার নীল, কোনো প্লাস থাকবে না। 200, 7, 8, 9, 10 হয়, তাহলে থাকবে ট্রেস। আর যদি 30, 32 হয়, উঠবে একটা প্লাস। আরেকবার বলছি, ব্লাড টেস্ট করা বন্ধ। কেন পরে বলছি? ইউরিন টেস্ট করবে কেন সেটা বলেন। ইউরিন টেস্টে যদি তোমার ফাস্টিং সুগার হয় 200 বা তার নিচে, উঠবে নীল,
সুগার ইন ইউরিন নীল। যদি 207 বা 8 হয় ব্লাডে উঠবে, ইউরিনে উঠবে ট্রেস। যদি 30-32 হয় উঠবে একটা প্লাস। কত? 232, একটা প্লাস। বুঝে যাবে কোন পরিস্থিতিতে 200 নিচে, সরি কোন প্রাণে নীল ছিল, কোন প্রাণে কোন ডোজের সময় ছিল তোমার নীল ট্রেস, কখন একটা প্লাস। তুমি বুঝে গেলে। এবার তোমাকে ওই বলে রিপোর্টই বলে দেবে তুমি কিভাবে প্রসিড করবে। হ্যাঁ, প্রস্তাব করে তোমার ভাবতেই কি এইরকম যদি বাড়ি যে মনে করো তুমি বাড়ি শিখে এলাম। আর তুমি রুগীকে বলেছো না খেয়ে প্রস্তাব পরীক্ষা করবে। ওই যাওয়ার আগে ব্লাডটা বলেনি, ব্লাডে কিছু মিথ্য তথ্য শেখানো হয়েছে। আমি বলিনি, আমেরিকান সোসাইটি ফর ডায়াবেটিস ওরা আমাদেরকে, আমরা যারা মোটামুটি অন্ধ তাদেরকে ওরা মুরগি বানায়। মানে এক সময় বিজ্ঞানীরা বললেন যে বললেন যে 200 পর্যন্ত সুগার নেওয়া যাবে না। ইনসুলিন কোম্পানি গিয়ে সবাই মিলে পা জড়িয়ে ধরলো আর চোখের জলে পাটা ধুয়ে দিল। ওরা তখন ঘাবড়ে গেল, আমি এত কান্নাকাটি। আচ্ছা ঠিক আছে যাও, 120 করে দিলাম, তার নিজেই করা যাবে। ছিল ওয়ার্ল্ড পপুলেশনের ডায়াবেটিসের সংখ্যা ছিল 3.5% লোক ডায়াবেটিস। আর যেই মাত্র করে দেওয়া হয়ে গেল 120 পর্যন্ত চলবে, তার হয়ে গেল 17.5। ওয়ার্ল্ড পপুলেশনের মানুষ এত পার্সেন্ট ডায়াবেটিস। ওরা বিরাট খুশি, ইনসুলিন বিক্রি হতে থাকলো সেই হারে, ওরা ফুলে ফেপে উঠতে লাগলো। মানে আমরা হলাম ভিকটিম। কাদের জন্য? তাদের টাকা কুমির করে দেওয়ার জন্য। আবার দেখো তোমার কথা, তুমি একজন ডাক্তারবাবু, তোমার করে দেখলে ভয় হচ্ছিল, উঠলো 195, সঙ্গে সঙ্গে ফোন, কি হলো স্যার? আমি গেছি। কেন? 195। কি হয়েছে? বললাম মরে যাবো বলে দিয়েছে। ইউরিন করো, ইউরিনের নীল আছে স্যার। তার মানে যদি কারো ব্লাড করেছ, তুমি ডাক্তার বলবো প্রথম দিন, তুমি বলবো একদিন পরে। এমন কিছু কথা বলেছিল তোমাকে, আপনি এতদিন উঠছি আবার 195। আর এই জীবন রাখবই না। তাহলে ব্লাড করা হয় ডাক্তারদের ব্যবসা বাড়াতে। তোমরা আমার কাছে কিন্তু সেটা শিখতে আসোনি। আমি মনে করি তোমরা মানুষ হওয়ার জন্য এসেছো, অর্থাৎ অন্য মানুষকেও মানুষ হতে সাহায্য করে। আর তোমরা যদি এভাবে চলতে থাকো তাহলে কি হবে বলো? স্যার ব্লাড করবো না, না যা বলেছি তাই করবে বলবে রোগীদেরকে, ঠিক এমনি করে বলবে, না যা বলেছি তাই করবে। কেন? অভিযোগ তো ডাক্তারের না, তাহলে 195 থেকে হার্ট ফেল করবে, ইউরিন করলে তো উঠবে নীল। বুঝলে তো নিশ্চয়ই। কখনো ব্লাড টেস্ট করবে না যতদিন তুমি ইউরিনে, বললামই তো নীল মানে 200 কম, ট্রেস মানে 208-10, একটা প্লাস মানে 230-35। না এই একটা জলের রাখলাম। কত বাজে? কত বাজে বলো? 10 বাজে। তোমরা কি কোনো ব্রেক চাও? না 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 না, তো আমাকে বেশি বকা বকা বেশি পয়সা কিন্তু দিয়েছে। মেরি কখন আমি বুঝিয়েছি,
আবার ধরো ওই যে আমি বললাম 6 রাউন্ডে গিয়ে সিঙ্গেল ডোজ, তার মানে কি হলো মে ভাই ভার্সা মেনি ভার্সেস সিঙ্গেল, তাহলে সিঙ্গেল ভার্সেস মেনি, মেনি ভার্সেস সিঙ্গেল, ভাইস ভার্সা। আমি বুঝাতে পেরেছি বলে বিশ্বাস? না পারবো না আমি জানি, এটা ভাবতে বললাম, এটা বোঝা যাবে না দুই একটা সিটিং এ, তবু বললে একবার বলি কোনটা একবার বলবো? হ্যাঁ সবাই বললো তো আমি কিছু বুঝবোই না। ওয়ান দাও এই একটা অন্য কথা বলছে, কি বললাম? হ্যাঁ একটা প্লাস মানে কি 230 35, তুমি ওই 30 35 করে বাড়ে 70 75, হ্যাঁ আর তিনটে হলে 90 95। কিন্তু মনে থাকে জানো ব্লাড টেস্ট করাতে যাওয়া মানে তোমার পর্ব আগের দিন খুলে রাখছো। ওই ছেলে তুমি ব্লাড টেস্ট করবা, তোমার কবরটা খুলে রেখে এসো, তোমাকে হয়তো কবর দেওয়ার লোকই থাকবে না। পঁচিশকে 4 গুণ করো 500 সামথিং, ওই রিপোর্ট বলছি অন্য জায়গায় করা না হলে ওই হিসাব তুমি করবেটা কি বল? সে ডায়াবেটিক হতে গেলে 200 বেশি হতে হবে, তো 4টে প্লাস ডায়াবেটিক। আর একটা হতে পারে যে যারা করছে ওদের কিছু গড়বড়ি আছে, তো নিজে করা যায় বলেছে শিখে নিই। আর তোমরা কি বললে কোনটা চাই? একজন বলো। ওরে 9 নম্বরে যাওয়া পেরিয়ে আছে, এখন তো আমি ইয়েতে আছি কি বলে 9 ঠিক 9 সিঙ্গেল ডোজ চলছিল, 65 ডোজ করে চলছিল, বা কখনো তুমি 0/15 গেছে সিঙ্গেল ডোজ করে, এটা কি তোমার ভালো ছিল? কিন্তু তোমাকে বারবার বলতে থাকো সন্ধে লাগলেই আমার কষ্ট বেড়ে যায়, আমি আর চলতে পারি না, চলতে গেলে পড়ে যাই। কটার সময়? 5টা 5:30। এটা গ্যাসের জন্য। তুমি কিন্তু বলবে গরম জল খেতে ভালো লাগে, দেখলে গরম জলে ভালো হলো না মানে গ্যাস আরো বেশি, তাহলে তোমাকে পরের পোটেন্সি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কালকে জানান তো, সকালে একটা পোটেন্সি খেলেন ভাবুন 03 আর বিকালে খেলেন 02, পরের দিন কি আমাকে জানান, তুমি দেখলে সত্যি সত্যি ভালো, তাহলে তুমি ডবল ডোজ করে দাও, পরের দিন সকালে 01 আর অন্য মেডিসিনের সেম বিকালে, এইভাবে চলতে লাগলো, চলছে চলছে চলছে। একটা সময় পেশেন্ট বললো তো আপনি তো অনেকবার খেতে বললেন, আমি ভালোই ছিলাম কিন্তু এখন কিন্তু ভালো নেই আমি, ঠিক আছে আপনি 3 দিন ওষুধ বন্ধ রাখুন, তারপরে একটা করে খান, আমাকে 1 সপ্তাহ করে খাবো, দেখলে যদি ভালো আছে। সিঙ্গেল থেকে মিনিতে গেলে, মিনি থেকে সিঙ্গেলে, তাহলে এবার আমি যাবো 10 নম্বরে, একটু উঠে দেন ওটা একটু কাছে একটু লোয়ার পটেন্সিস ভার্সেস হায়ার পটেন্সিস। ঠিকই ছিলেন, সিএম 200 3 to 1 ভালোই ছিল, কিন্তু রুগী কয়েকদিন ধরেই বলছিল ডাক্তারবাবু আগের মতো ভালো পায়খানাটা হচ্ছে না জানেন, ঘুমটা হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। খাতা দেখলে 65 ডোজ চলছিল, এবার তুমি বন্ধ করে দিয়ে বলো আপনি এবার 0/15 খান, আজকে কালকে ফোন করুন, যেগুলো আমি ভালো আছি দেখো ভীষণ ভালো আছে, এরপর দিন কি খাবো যদি 16 থাকে, সকালে ওই ব্রেকফাস্টেই এত দেখুন দুপুরে গেলে তো
আমার পয়সা দেওয়া হয়ে গেছে, তুমি যা খুশি খাও, 3টে মিল খেলাও করলো, তুমি তো বাঁচো। তাহলে তুমি দেখলে যে ওপরে তো ভালো 15, 16, 17, 18 অথবা 15, 18, 21, 24, কিন্তু এই যে চলবে তোমার ইচ্ছায় নয়, আমার ইচ্ছা করবে, কার ইচ্ছা? তুমি ইচ্ছায়, তাতেই ভালো হয়। এভাবে বেশ কয়েকবার গেল, বিভিন্ন পরিস্থিতি দেওয়া, বিভিন্ন মেডিসিন দেওয়া হলো। একটা সময় উনি বললেন, তো আজকে তো আমার রিনামের পর পরিণাম শেষ হলো, এবার আমি কি করবো? আবার তুমি হারিয়ে নিয়ে ফিরে যাবে ওইভাবেই 15 থেকে 15, 16, 17, 18, না 15, 18, 21। আচ্ছা, এবার কথা হলো লোয়ার থেকে হায়ার হলো। এইবার হায়ারটাতে লোয়ার কখন হবে? আমি সেই লাল কালিতে দেখিয়েছিলাম। দেখো 35 খাওয়ার পর আমার পায়খানা একদম বন্ধ হয়ে গেছে, ঘুমও হচ্ছে না, খিদেও নেই। এবার শিল আর 200 চলে গেছে। ব্যাস, এই হলো লোয়ার ভার্সেস হায়ার এন্ড হাইয়ার। এবার হচ্ছে 11, একটু উঠাও না। If no solution of the problem, তো আমি তো ভালোই ছিলাম, কথা সুর শুনেই বুঝে গেছে, কথা সুর শুনেই বুঝে গেছো আমি তো ভালোই ছিলাম। তখন তোমার কপাল পড়লো, বাকিটা না বললো চলবে। আমি তো ভালোই ছিলাম, কিন্তু ঠিক আছে, শুনুন, আপনার কাজ করুন, আজকের দিনটা তুমি ওকে ভাইটাল দিয়ে দাও, বলো 3 বার করে খেতে গরম জলে 5 ফোঁটা দিয়ে 1 কাপ গরম জলে চায়। আপনি যখনই অসুবিধা হবে তখনই না খাবেন, না অসুবিধা হলে খাবেন না। রুগীকে ডাকলে তুমি 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে রুগী এসে বললো, তো প্রথম 3 দিন আমি ওষুধটা খেয়েছিলাম, পরে ভালো হয়ে গেছিল, আমি আর খাইনি। ব্যাপারটা বুঝে গেলে এখন নো মেডিকেশন ইজ নিডেড। এখন তোমাকে পেশেন্টকে অনেক ওষুধ খাইয়েছ, সেগুলো এখন কাজ করে, তাই নো মেডিকেশন ইজ নিডেড। তাহলে দেখো, পেশেন্ট তোমাকে শিখিয়ে দেবে, আমি শেখালে তুমি ভুলে যাবে, পেশেন্ট শেখালে তুমি আমিত্ব মনে রাখবে। এরপরে পেশেন্ট এই বলেছিল, আমি এই করেছিলাম, এই করেছিলাম, ও দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে পেশেন্টকে শ্রদ্ধা করবে, পেশেন্টের কথাগুলো মন দিয়ে শুনবে, এই ভেবে যে তোমার সামনে গুরু বসে আছে, তুমি তার শিষ্য, তার ছাত্র, শিখছো মন দিয়ে। কিন্তু খুব বড় ডাক্তার হলে খুব মুশকিল আছে, কেন বলতো? বিরাট ভিড়, তবু আর কতক্ষণ আটকে আটকে যান, আজকে তুমি দাঁড়িয়ে এমনি করে যান যান যান, এর পরের দিন দেখবে আর কোনো লাইন টাইন নেই, মানুষ নেই, শুধু মাছি আসছে আর যাচ্ছে। সে বড় ডাক্তাররা খুব বিপদ, মাঝারি থাকা ভালো, প্রত্যেকদিন 2-4 করে হয়, চলে যাচ্ছে। বিরাট লাইন, কপাল পড়লো, এইবার লাইনের আর নাম হলো ফোড়া কপাল। তোমরা জিজ্ঞাসা করলে না, কিন্তু আমি জিজ্ঞেস করে আমি জবাব দিচ্ছি। স্যার তাহলে কি করবো? যেহেতু তুমি বড় ডাক্তারের নাম কিনেছো, আর লিস্ট বানাও, প্রত্যেকদিন 5টা করে দেখবো, ওইভাবে নাম লিখে ওনাকে ডেট দিয়ে দাও, আপনি অমুক সময় অমুক দিন অমুক ডেটে আসেন। 5টা রুগী দেখা হয়েই যাবে, ইউনিভার্সিটি খুব একটা সময় লাগে না, এখন লাগলো পরে আর লাগবে না। কিন্তু রুগীর সঙ্গে ব্যবহারটা করতে হবে, হ্যাঁ, মানে তোমার আচরণে যেন রুগী তোমার প্রেমে পড়ে যায়, সে পুরুষ আর মহিলা অবন্ত এসে যায়, প্রেম তোমাকে করতেই হবে। যদি ডাক্তার হিসেবে নাম কিনতে হয় বা প্রকৃত ডাক্তার হতে হয়, তোমার কথাটা আমার বিশ্বাসই হয়নি, তোমার তো ওষুধ মধ্যে রাস্তা ফেলে দিয়ে চলে যাও, আমার বাচ্চা কথা বলতে শেখে, ওষুধ ফেলে দিয়ে চলে যাবে, কি ডাক্তারি শিখলে তুমি? এখানে 2 দিন করে ইয়ে করলে, এই জন্য তোমার আচার আচরণটাও কিন্তু শিখতে হবে। ঠিক তুমি আপনজনদের সঙ্গে, তোমার সব ঘনিষ্ঠ জনদের সঙ্গে যে আচরণ করো রোগীর সঙ্গে, সেই আচরণ করতে হবে, এটা মাথায় রেখে এখান থেকে প্রত্যেকটা রোগী তোমার আত্মীয়, তোমার প্রেমিক, তোমার প্রেমিকা, সেই ভেবে রোগীর সঙ্গে ব্যবহার করবে। যদি করতে পারো, না ভালো হলো
মাঝে মধ্যে সে খোঁজে তো ভালো আছেন, আমার তো কপাল ভালো নয়, আমি তো ভালো হলাম না, আমি অমুক ডাক্তার দেখাচ্ছি ভালো নেই, ভাবছি আবার আসবো। দেখলে তো, ভালো হয়নি তবু তোমাকে দেখতে আসে, আবার তোমার কাছে আসার ইচ্ছা পোষণ করে, কারণ তোমার মধ্যে সে মানবিকতা খুঁজে পেয়েছে। আর তুমি অনেক বড় ডাক্তার, কিন্তু যারা চশম করছে আমার বাইরে গিয়ে বলবে ওষুধটা দেয় ভালো, কিন্তু আমার কথা বলতে শেখে। তাহলে তুমি দেখলে ফাইটন দিয়েও তাকে খেতে হয়নি 3 দিনের বেশি, বুঝে গেলে। এখন ওনাকে বলতে হবে আপনি আমার কাছে 1 মাস পর দেখা করুন, যদি এর মধ্যে কোনো অসুবিধা ফোনে কথা বলবেন ডেকে তো, তাহলে 1 মাসের মধ্যে আপনাকে আসতে হবে না। তাহলে কিন্তু তোমার একটা ভাবমূর্তি তৈরি হবে পেশেন্টের কাছে, এ ডাক্তার বেশি ওষুধ খাওয়ায় না, দরকার হলে দেয়, না হলে না দেয়, বাজারে খবরটা ছড়িয়ে যাবে। If no solution to the problem, stop realizing medication, but treat it and try to think about the situation for taking next decision. Decision তোমাকেই নিতে হবে, আর ডিসিশন নিতে যাওয়ার জন্য সাহায্য করবে তোমার পেশেন্ট। আমার কথা শুনে ডিসিশন নিয়ে তুমি মরে যাবা, কারণ আমি আমার রোগী থেকে কথাগুলো তোমাদের বলেছি যে আমি শিখেছি, আমার গুরু আমাকে যা শিখেছে, তোমার গুরুরা তোমাকে যা শিখাবে তুমি সেইভাবে চলবে। আমি কি বলেছি এইটা মনে রাখার কোনো দরকার নেই, এটা একটা গাইডলাইন, এটা সোল ওয়ে নয়। সেই জন্য তোমার চিন্তা তোমাকেই করতে হবে, তোমার ভাবনা তোমাকেই করতে হবে, তোমাকে নিজেকে প্রকৃত ডাক্তার করে তুলতে হবে, মানুষ হতে হবে। 9 নম্বর হয়ে গেছে, ওটা তো ওটা ও 10 হলো না, এটা হয়ে গেছে। এবার টাইম yes 12 time table of administration of medicine depends on the demand of the situation. Demand of the situation দেখো লাল কালিতে আছে কেন? প্রথম 65 ডোজ যদি স্মুথলি কাজ করে তুমি ভাগ্যবান ভাগ্যবতী। চলছে চলছে চলছে, এভাবেই চলছিল ভালোই। এরপর পেশেন্ট একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছে, পেশেন্ট বলছে ডাক্তারবাবু ওষুধটা খেলে যেন আমার ভালো লাগছে না। তুমি বুঝে গেছো এইবার, এর মানে হলো সিস্টেম স্যাচুরেটেড, অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে, এবার তুমি থেমে যাও। কেন থামবে? টাইম দেন, কারণ ডিমান্ড অফ দ্য সিচুয়েশন। এই মানেটা কি ডিমান্ড অফ দ্য সিচুয়েশন? মানে পেশেন্টের ফিলিংস কি তোমাকে পড়তে হবে ওই সামান্য 1-2 শব্দ থেকে। কি শব্দ? না ডাক্তার আমি তো ভালোই ছিলাম, তো এখন মনে হচ্ছে ওষুধ যেদিন খাই সেদিন একটু প্রবলেম হয়। কথা উপরে ওদেরকে বলো এই তোমার কথা বলো না, শব্দ আসছে বাবা। তাহলে তোমাকে এই ডিমান্ড অফ দ্য সিচুয়েশন মানে পেশেন্টের ভাষা, তার ফিলিংস, তার থটস, তার কনসিডারেশন, এই বিষয়টাকে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। কেন পেশেন্ট টান দিয়ে কথা বললো? এতদিন তো ভালোই ছিলাম, তার মানে এখন ভালো নেই। তারপরে আবার কি বললো? ভালো থাকি না তো, মাঝে মধ্যে দেখেছি বন্ধ দিয়ে। যেদিন আবার খাই আপনি বলেন রোজ খেতে, খেলে আমাদের সমস্যা হয়। তোমার গুরু তোমাকে কি শেখালো? তোমার গুরু বলতে চাইলো রোজ রোজ দিও না ডোজ, কতদিন বাদে দেবে? শুনুন এখন ওষুধ বন্ধ থাকে, যেদিন সমস্যা হবে আমাকে একটু ফোন করবে, উনি যদি না পান পরের ওষুধটা খেয়ে নেবে। তাহলে তুমি এবার জেনে গেলে, বুঝে গেলে ডিমান্ড অফ দ্য সিচুয়েশনটা কি। পেশেন্ট ফিলিং, পেশেন্ট থট, পেশেন্ট কনসিডারেশন, তার ভাবনা, তার চিন্তা, তার বোঝাবুঝি, কেমন ডিমান্ড অফ দ্য সিচুয়েশন খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইটা বোঝা কিন্তু একটা সত্যিকারের রিয়েল হোমিওপ্যাথের, যদি তুমি পারো এটা সত্যিকার রিয়েল হোমিওপ্যাথি অনেকটাই তুমি বুঝে নিয়েছো তোমার গুরুদেবদের থেকে। গুরুদেব মানে পেশেন্ট, এই পেশেন্টকে শ্রদ্ধা করবে গ্রুপ জ্ঞানে।
আমি বললে তুমি ভুলে যাবে, ওরা বললে ভুলবে না, কোনো দিন ভুলবে না। তাই ওরা তোমার বড় গুরু সব থেকে। আমি আমার গুরুদের থেকে শিখি, তোমরাও তাই শিখবে। আপনি আছেন ধর্ম পরে শেখায়। এরপর হলো এবিসি, তিনটে পয়েন্ট আছে। একটা হলো কুইক অ্যাডমিনিস্ট্রেশন। কখন অনেক ঘন ঘন ওষুধ দিতে হয়, সে ঘন ঘনটা কিরকম? 12 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট অন্তর হতে পারে। কখন? Quick administration in case of urgent need or critical situation or acute condition, like accidental case, ভীষণ লেগেছে, মাথায় লেগে পড়ে গেছে, বা এক্ষুনি এক্ষুনি স্ট্রোক হয়েছে, রুগী পড়ে গেছে। লোকে বলে একটা ভুল কথা জানো, পড়ে গিয়ে স্ট্রোক হয়েছিল, ঠিক উল্টো, স্ট্রোক হয়ে পড়ে গেছিল, তাহলে সেটা ছিঁড়ে গেছে। তখন তোমার কুইক অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষুনি এক্ষুনি শুরু করা, 8 ঘন্টা অন্তর বা 15 মিনিট অন্তর সিস্টেম যে পরিমাণ রক্ত বেরিয়েছিল অ্যাবজর্ব করে নেবে। কিন্তু তোমার যেটা ডিউটি, এই রোগটা খাওয়াতে খাওয়াতে যান, এটা 1 ঘন্টা, ওটা পরে একটু হসপিটালে যান, হসপিটাল থেকে ফোন আসবে, ডাক্তারবাবু এখন তো কি ভালো আছে, উঠে বসে কথা বলতে, ভর্তি করবো। তখন তোমার ডিউটি হবে, ভর্তি করুন আর না করুন একবার দেখান, ওরা কি বলে জেনে আসুন। ওরা যদি নাও বলে, তুমি বলবে সিটি স্ক্যান ব্রেন করুন, এমআরআই যদি নাও করতে পারে, আপনি দেখতে পাবেন রক্ত জমে আছে, তারপরে বলে দেখা যাবে রক্তগুলি শুষে নিয়েছে। তাহলে অ্যাক্সিডেন্টাল কেস, স্ট্রোক অ্যাক্সিডেন্টাল কেস, হার্ট অ্যাটাকও তাই। আচ্ছা, তাহলে বার্নিং অ্যাক্সিডেন্টাল কেস, হাইপার পাইরেক্সিয়া, অনেক জন 5, 6, 7, 8 প্রতিযোগন করলো, 8 হয়ে গেছে। তাহলে তোমাকে কিন্তু এই ক্ষেত্রগুলি মাথায় রেখে এগোতে হবে। Which may be 12 hours, 6 hours, 3 hours, 2 hours, 1 hour, 50 minutes, 15 minutes, according to the demand of the situation. আমি এই ব্যাপারটাকে ভীষণ গুরুত্ব দিই, তোমরাও দেবে। অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সিচুয়েশন, পরিস্থিতি যা বলে। আচ্ছা, আমি তো পাগলের মতো বকে যাচ্ছি, তোমরা যে আদৌ কিছু নিতে পারছো কিনা সে তো কিছু জিজ্ঞেস করছি না। যাও, পরে পরে করবো খুবই। তবে আমি জানি সম্ভব নয় এইটুকু সময় বোঝা, শুরু তো হোক, তাই কিছু জিজ্ঞেস করবো না। স্লো অ্যাডমিনিস্ট্রেশন, তো তোমরা যারা পড়ো আমার ইনস্টিটিউটে, যখন ক্লাসে উপস্থিত হবে তখন বলবে স্যার এইটা বলেছেন, আমি তো বুঝিনি, আমি বলে দেবো, ক্লাসে বলে দেবো আবারও। স্লো অ্যাডমিনিস্ট্রেশন ঠিক উল্টোটা। ইন কেস অফ মাইল্ড প্যাথোলজি, ও ওইটা বলা হয়নি, ইন কেস অফ ইন্টেন্স প্যাথোলজি, আগে যেটা না ওখানে একটু লিখে রাখো, আমি লিখে দেবো পরের বার এ স্লাইডে, মানে এই নাম্বারে। ওটা ছিল কুইক অ্যাডমিশন হলো ইন কেস অফ ইন্টেন্স প্যাথোলজি। 2 ধরনের প্যাথোলজি নিয়ে মানুষরা আমাদের কাছে আসে, মেনলি আসে ইন্টেন্স প্যাথোলজি নিয়ে। ছোটখাটো বিষয়টাকে লোকেরা গুরুত্বই দেয়, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও বলা নেই। এখন মাঝে মধ্যে যদি সর্দি কাশি বা হোক বা না হোক, তুমি ডাক্তারের পরামর্শ নেবে, কি বলবো, তুই তো জানি না মাইল্ড প্যাথোলজি চিকিৎসা করতে হয়। মাইল্ড প্যাথোলজি মানে কি? অ্যাক্টিভ গ্রুপ অফ ডিফারেন্ট হার্মফুল জিন। ধরো কি কাছে যা কি দরকার, ফালতু পরীক্ষা দেবে, তারপরে আবার এটা ওটা রুখে আর সমস্যা হয়ে যায়। ঠিকই তো বলে, চিকিৎসা ব্যবস্থাটা কত ভয়ঙ্কর জায়গায় রয়েছে, ভাবলে বোঝা যায়। মানুষগুলো বেঁচে আছে, জানো তো, ধরা পড়েছে আর্জিকর, এটা আর্জিকর নয়, সব পৃথিবীর অন্য দেশে তো যাই না, বাংলাদেশ আর ইন্ডিয়াটা জানি। এই ডেট এক্সপায়ার করে গেল, মানে ডেট বসিয়ে দেওয়া হয়। তারপর যে সিরিজ গুলো ব্যবহার করা হয়, ওগুলো ব্যবহার করা সিরিজ ওই ওগুলোকে ভালো করে ফুটিয়ে মাটিয়ে নিয়ে আসে। সেখানে হয়তো স্বাস্থ্যকর অবস্থা এরকম নয়ও সেগুলো। তাহলে আমরা হসপিটালে যাই, ডাক্তারদের কাছ থেকে লিখে নিয়ে ওষুধ কিনে খাই, আমরা ভালো থাকি, এটা কিন্তু ডাক্তারের কারণে নয়, তোমার ভাগ্যের কারণে, 4 আঙ্গুলের কারণে। মানে তোমাকে আরো বাঁচতে হবে,
আরো ভুগতে হবে, আরো এই নোংরা মানুষদের শিকার হতে হবে। হ্যাঁ, ডেট উঠে যাওয়া ওষুধ খেতে হবে, বাইরে পড়ে যাওয়া নিডিল সিরিঞ্জগুলোকে কাজে লাগিয়ে তোমাকে দেওয়া হবে, তাই তোমাকে ভুগতে হবে, ভোগবার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাই আমি চাই আমার এই মত মেনে ছেলেরা মেয়েরা মানুষ হোক, আর এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান, যাতে ওদেরকে ডেট উঠে যাওয়া এক্সপায়ারি ওষুধ খেতে না হয়। এই বর্জ্যের মধ্যে ফেলে দিয়েছিল ইঞ্জেকশন সিরিঞ্জ, ওইগুলো থেকে ইঞ্জেকশন নিতে না হয়। দেখো, আমি যখন পড়বে পরে আবার জিজ্ঞেস করবো, কখনো বলবো প্রোফাইলেটিভ ট্রিটমেন্ট যেটা করা হয়, কোন সিরিঞ্জ দিয়ে কি দিচ্ছে তোমরা তো জানো। কোনো কোনো বাচ্চা কত অসুস্থ হয়ে যায়, কেউ বা মারা পর্যন্ত যায়, হয়তো বা ওটাই ছিল ডেট এক্সপায়ারি করা ওষুধ, ওই নিডিলটা ছিল বর্জ্যের মধ্যে থেকে কুড়িয়ে আনো। অভাব দুনিয়া, তবু আমরা বেঁচে থাকি, মরে যাই না। তোমার অ্যাডমিনিস্ট্রেশন, এই যে মাইল্ড প্যাথোলজি না, দুনিয়া শেষ হয়েছে এই ব্যাপারটার জন্য। মাইল্ড প্যাথোলজি গুরুত্ব দেওয়া হয়নি, মানে যে কষ্টটা খুব বাড়াবাড়ি নয় তাকে কেউ গুরুত্বই দেয় না। হয়তো বা তুমিও, হয়তো বা আমিও, ও তো চলো ঠিক আছে, চলে কি ব্যাপার, মাইল্ড প্যাথোলজি মানে কি, ঠিক আছে, ও কোনো সমস্যা চলে যাবে। এই ব্যাপারটাই হলো আমাদের মৃত্যুর প্রথম ধাপ। মৃত্যু থেকে একটু এগিয়ে বলা ভালো কি, ভোগান্তির প্রথম ধাপ এই শুরু হলো। ও ঠিক আছে, কি ঠিক আছে, মাইল্ড মানে কি, অ্যাক্টিভ গ্রুপ অফ হার্মফুল জিন। ও কি চিরকাল অ্যাক্টিভ থাকবে না ওভার অ্যাক্টিভ হবে? যদি ওভার অ্যাক্টিভ হয়, কোন ডাক্তার কাছে যাবে ঠিক করে রাখো, কোন হসপিটালে ভর্তি হবে ঠিক করে রাখো, সেখানে গিয়ে তোমার কপালে কি জুটবে, এক্সপায়ারি করা ওষুধ জুটবে, বর্জ্য থেকে আনা নিডিল সিরিজ জুটবে, ওগুলো সব ঠিকঠাক করে রাখো। মাইল্ড ও ঠিক আছে, ওর সমস্যা নয়। এই আইডিয়াটা আমাদের দুরবস্থার জন্য দায়ী। সেই জন্য অন্যরা না বুঝে তোমরা তো বোঝো, এই কয়টা ছেলে মেয়েরা আমার অনেক বড়, এরা আরো এতজনকে শেখাবে, তারা আবার অতজনকে শেখাবে, একদিন দুনিয়ার কোনায় আমি পৌঁছে যাব, আমার পৌঁছে যাবে, মানুষ পাবে শান্তির দিশা। তবে কি তাড়াতাড়ি কিছু হবে না, তাই চাই তোমার যদি থাক আর না থাক, তাদেরকে যদি এটা বলে আপনি কোথায় যাবেন, কোথাও না কোথাও তো আপনাকে খেতে হবে, একটা খাবেন আর একটা হবে, হাই প্রেশার সুগারের জন্য খাবেন, কিডনি যাবে, কোথায় যাবেন আপনি? বরং আমার কাছে আছেন ঠিকঠাক আছে, এমন বেশি কিছু পয়সা আপনি আমাকে দেন না, ঠিক আছে, যদি মনে হয় তাই মাঝে মধ্যে আলু দেবেন, এই কথা তোমাকে বলতে হবে। জ্ঞান জ্ঞান তো আর কতদিন, মানে ব্যাপারটা এইরকম, তোমাদের উপর সময়টা দিয়ে দিয়েছে, দাঁড়ান এই 10 বছর থেকে সবে তো 3 বছর হলো, এখনো 7 বছর, উড়ে বাবা। তোমাকে মানুষকে কিন্তু কনভিন্স করতে হবে খুব তার ভাষায়, তাহলে সবাই বোঝে যে রোগ তো আছে, কার না আছে। একটা বয়স্ক মানুষ, তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বেটার বউ আছে, তার নাতি আছে, পুতি আছে, দেখছে তো কে ভালো আছে। ভালো যদি থাকে বুঝতে হবে আকাশ থেকে পড়েছিল, বাপ মা জন্ম দেয়নি। So that presentation by pathology. After completion of 6 rounds, according to the demand of the situation, which may be 24 hours interval, 48, 72 hours interval. তো আমি অনেক ওষুধ একসময় খেয়েছি ঠিকই, কিন্তু আমি এখন সপ্তাহে একটা ডোজ খাই, আমার ঘুম পায়খানার কোনো অসুবিধা হয় না। আমি কি এইভাবেই খাবো? ঠিক আছে, যাক, একটা মাস এভাবেই আমি খেয়ে তখন আবার যোগাযোগ করুন, বা এর মাঝখানে কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন, প্রয়োজনে ডেকে পাঠাবো, না হলে আপনাকে ওষুধ দেওয়া আছে, ঠিক হবে। এটা কিন্তু সবার জন্য নয়, যারা তোমার মেডিসিনে পজিটিভ রেসপন্স করেছে, এমনও পেশেন্ট আছে
যারা ভয়ঙ্কর মানে পেছনেটা এমন জায়গায় পৌঁছে গেছে সে ব্যাপারটা একটু বলা দরকার। আমার গায়ের জামাটা দেখো ঠিকঠাকই আছে, হঠাৎ একটা মারামারির মধ্যে গিয়ে বা গাড়িতে রাখা ছিল গিয়ে আমার জামাটা একটা জায়গায় ছিঁড়ে গেল। আমি গিয়ে টেলারকে দিলাম, পরিষ্কার করে নিয়ে গিয়ে টেলার বললো একটু দাঁড়া, এক্ষুনি করে দেবো। তুমি যাওয়ার সুযোগ পাওনি টেলারের কাছে। এবার আরো ওই হাতে এটা ওটা লেগে আরো ছিঁড়ে গেছে। তোমাকে টেলার বলবে তো এটা তো অনেকটা ছিঁড়ে গেছে, আপনি আজকের দিনটা রেখে যান। ঘটনা চক্রে কোথাও কিভাবে আরো অনেক জায়গা ছিঁড়ে গেছে। আবার টেলারের কাছে গেছো, টেলার বলবে